গল্পের নাম রাগে অনুরাগে। লেখিকা সুহাসিনী ফাতেহা। পর্বদোষ। ফারাজের মুখে এমন কথা শুনে বোকার ন্যায় হতবিহ্বল ভাব ধরল তিতলি। একবার ঘাড় নামিয়ে তাকাল নিজের পানে। আর অমনি এক দফা ঝটকা খেল বেচারি। খুব লজ্জা লাগছে তার। তক্ষুনি দুহাতে টাইলেসে পড়ে থাকা শাড়ির আঁচল টেনে বুকে তুলল। এক অদ্ভুত শিহরণ বয়ে চলেছে সমস্ত দেহে। দুরু দুরু কাঁপতে থাকা বুকের গতিও নিয়ন্ত্রণে নেই। তার সব দেখে নিল মনে হয়। খুব লজ্জা লাগছে তার। নত হয়ে শুষ্ক ঢোক গিলছে তিতলি। প্রাণ উড়ে যাবার জোগাড় বেচারির। পেছন থেকে উপলব্ধি করল ফারাজ এখনও একইভাবে পেছনে দাঁড়িয়ে। নড়ছে না। কেন? তিতলিও দাঁড়িয়ে রইল কাটকাট হয়ে। মনে হল ফারাজের নেওয়া ঘন ঘন নিঃশ্বাস পড়ছে তার ঘাড়ে। সহসা কোমরে শক্ত ঠান্ডা হাতের স্পর্শ পেল। তিতলি নড়েচড়ে উঠল। সুরসুর করে উঠল সমস্ত কাপা দেহ। তিতলির কাপাকাপির মাঝেই তৎক্ষণাৎ ফারাজ গভীর কণ্ঠে বলল, আমাকে দেখিয়ে নিজের প্রতি আকর্ষণ বাড়ানোর চিন্তাভাবনা করছ হুম? এখন আমি কিছু করলে বিষয়টা কিন্তু অন্যদিকে মোড় নিবে গ। তিতলি এবার দাঁড়াতে পারল না লজ্জায়। চোখমুখ খিচে এলোমেলো শাড়ি নিয়ে ত্রস্ত পায়ে দৌড় লাগাল ওয়াশরুমের পানে, আর অমনি পথিমধ্যে শাড়ির বাজে পা বাঁধল মেয়েটার। ঘটনাপ্রবাহে আচানক মেঝেতে উল্টে পড়তেই ব্যথায় চোখমুখ কুঁচকে গেল তার। তড়িঘড়ি করে দুহাতে ভর দিয়ে উঠবার প্রয়াস চালায় বোকা মানবি। কনুইতে এত ব্যথা পেয়েছে। হাত দিয়ে আহত স্থান ডলতে ডলতে উঠতে চাইল। ঠিক তখনই একখানা শক্তপোক্ত হাত এসে আচমকা টেনে ধরে মেয়েটার ডান হাত। তার পাতলা ঠোঁট জোড়া কাঁপছে ধমক দেবার জন্য। গলায় ধমক আটকে রেখে শাসানো সুরে বলল, সমস্যা কি তোমার? আমি দুইটা কথা বলছি বলে গাদার মতো দৌড় দিতে হবে? হাত পা ভেঙে পঙ্গু হওয়ার ইচ্ছে থাকলে আমাকে বলতে পারতে গু। মেয়েটা লজ্জায় লাল নীল গোলাপি হচ্ছে। মাথা নত করল সে। এই ধারালো নেত্রোদয়ে চোখ মিলাতে তার হৃদয় কাঁপে। হাঁসফাঁস করে বলল, আপনার কাছে এটা সামান্য মনে হয়? নয়তো কি? তিতলি লজ্জায় খাটের নিচে ঢুকে যাচ্ছে। আর এই লোকের কাছে এটা সামান্য মনে হয়? লাজুক ভঙ্গিতে মাথা নুইয়ে বলল, আমার লজ্জা লাগে আপনার সামনে দাঁড়াতে গু। ফারাজের কপালের ভাঁজ শিথিল হল এবার। বিদ্দিষ্ট চাউনি গভীরতা পেল। কণ্ঠসুরও কেমন তীক্ষ্ণ শুনাল। তো এখনও আমার সামনে আছো কিভাবে? আপনি তো বলছেন আমি দেখাচ্ছি তাই চলে যাচ্ছিলাম গু। আমার বউ, আমি যখন যা ইচ্ছে বলবো তোমাকে। ফারদার আমি যতক্ষণ কথা বলবো তোমাকে চুপচাপ সব কথা শুনতে হবে। তার আগে এক পা ও যদি এদিক ওদিক যায়, ফল কিন্তু ভালো হবে না। আন্ডারস্ট্যান্ড? তর্জনে গর্জনে সপ্তদশীর কিচ্ছু যায় এলো না। বরং ফারাজের মুখে বু শব্দটা শুনে তুলতুলে ভালো লাগায় ভরে গেল বুকটা। বারবার শুনতে ইচ্ছে হয়। কতটা গভীর শুনালো ওই বু ডাক। এত ভালো লাগে কেন? মনের মধ্যে রাজ্যের সব প্রশান্তি ভিড় করে যেন। সে চাই ফারাজ তাকে আদর করে বু বলে ডাকুক। যেমন আমার টুনাটুনিদের মা আমার সুন্দরী বউ তুমি কোথায় এভাবে ডাকুক। একটু যাচাই করতে বলল। বউ মানেন? বউ মানি আর না মানি কাগজে কলমে তুমি আমার বউ, আর এটাই তো মানতে হবে তাই না? আমি জানি আপনি আমাকে ভালোবাসেন গু। নাথিং। তিতলি মুখ বেঞ্চি কাটল। ঠোঁট ফুলিয়ে বলল, হ্যাঁ বললে কি হয়? ফারাজ সে কথার জবাব দিল না। বেয়াদব বুকে সে শাস্তি দিতে বিয়ে করেছে। প্রেম খেলা খেলতে নয়। ভালোবাসা এখন তার সাথে যায় না। ভাবনা বাদ দিয়ে যুবক হুকুম ছেড়ে বলল, নেক্সট টাইম থেকে আমি ডাকার সাথে সাথে যেন সামনে হাজির দেখি। দ্বিতীয়বার ডাকতে হলে বিষয়টা কিন্তু শুধু ডাকাতে শেষ হবে না গি। তিতলির নিষ্পাপ জবাব, না আসলে কি হবে? ফারাজের সোজাসাপটা উত্তর, এই মুহূর্তে যা করিনি তো হবে গু। তিতলি ঢোক গিলল। ফারাজ কপাল কুঁচকে রেখে স্রেফ বলল, তখন তোমার আব্বু যাওয়ার কথা বলায় আমি তো অনুমতি দিয়েছিলাম, যাওনি কেন? তিতলি ভাবনায় পড়ল এবাবরের মতো। সে তো ভাল্লুকের জন্য যায়নি। তার আশেপাশে থাকতে খুব ইচ্ছে করে। একটুও দূরে যেতে নয়। লোকটা কি সেটা বুঝে না? আসলে তাকে বুঝে না। থাক। যেহেতু বুঝে না তাই সেও বুঝতে দিবে না। তেরা কণ্ঠে নাক ফুলিয়ে জবাব দিল, অয়ন ভাইয়ার জন্য যায়নি গ। ফারাজের মেজাজ খারাপ হল এমন উত্তরে।
বুক শক্ত হল তখনই। চাপার আগে যেন ঘি পড়ল। বেয়াদব বুকে এখন দুইটা কড়া কথা শোনাতে মন চাইছে। এমনি এমনি তো আর কথা শুনায় না। শক্ত মুখ বয়বে চিবিয়ে চিবিয়ে বলল, রাগাচ্ছ কেন আমায়? তিতলি এবারও তারা উত্তর দিল, আপনি বলছেন যায়নি কেন তাই উত্তর দিচ্ছি গু। ফারাজ এবার পূর্বে কোনো অনুমতি ছাড়াই তিতলির নরম কবজি শক্ত করে বন্দি করল নিজের খসকসে হাতে মুঠোয়। রুমানব কপট রাগ দেখিয়ে বলল, তুমি আসলে ভালো কথা পাওয়ার যোগ্য না। এক্ষুনি আমার সামনে থেকে যাও নয়তো তিতলি কেড়ে নিল সেটুকু কথা। নয়তো কি করবেন আমায়? এক অজানা কারণেই যুবকের মাথার তালু গরম হচ্ছে রাগে। অবাধ্য বেয়াদব বুর কতবর স্পর্ধা। তার সামনে দাঁড়িয়ে পরপুরুষের নাম মুখে নিয়ে আবার মুখে মুখে তর্ক করে। দাঁতে দাঁত চাপল নিজেকে শান্ত করার প্রচেষ্টায়। হিসিয়ে বলল, কি করব সেটা রাত হলেই বুঝাবো, এখন ছেড়ে দিয়েছি বলে ভেবো না বেঁচে গেছ বলে যুবক তিতলির হাতটা ছাড়ল না, যেন ছুড়ল। আর এক মুহূর্ত সেখানে দাঁড়াল না। আকাশম রাগ নিয়ে তখনই রুম থেকে বের হয়ে গেল। তিতলি হতভম্বের ন্যায় ফারাজের যাওয়ার দেখল। রেগে গেল নাকি? রেগে যাক, তাকে বুঝে না যেহেতু রেগে যাওয়ায় ভালো। তারও ভালো লাগছে রাগিয়ে দিতে পেরে। আজকে রবিবার। এর ভেতরে কেটে গেছে আরও 10টা দিন। ফারাজ তিতলিকে পড়া নিয়ে এক বিন্দুও ছাড় দেয় না। দুদিন আগে থেকে রাতের সময় নিয়ে পড়ানো শুরু করেছে। কিছু না পারলেই ধমক সাথে খোঁটা লাগানো কথা তো আছেই। আবার বুঝিয়ে দেয়, শাসন করে। দুষ্টুমিষ্টি খুনসুটি, রাগে অনুরাগে অভিমানে তাদের সুন্দর বিবাহিত জীবন চলছে শ্রাবণধারার মতো। বৌভাতের পর সবাই চলে গেলেও ফারাজের খালা নাছিমা বেগম মেয়েকে নিয়ে এখনও রয়ে গেছেন। সাথে নানা হুঁশিয়ার সাহেব আর নানি ছকিনা খাতুন তো আছেনই। সকাল 10টা। তিতলির রুমে বসে আছে। ফারাজ কলেজে গেছে। কিন্তু তিতলি যায়নি। আজকে বিকেলে বাবার বাড়ি যাবে। কিন্তু ফারাজ যেতে দিচ্ছে না। এ নিয়ে বসে দুঃখ করছে সে। কয়দিন বাবা মাকে দেখে না। তুষার এর ভেতরে 3 দিন এসে দেখে গেছে বোনকে। তাও তিতলির মা বাবা দাদুকে দেখার জন্য মনটা ছটফট করছে। তখনই ফোন বেজে উঠল। নিধি কল করেছে। তিতলি ফোন রিসিভ করল। হ্যালো নিধি, কেমন আছিস বেবি? তোকে খুব মিস করি রে। কলেজে আসবি কখন? তিতলি, ভালো নাই। ভাল্লুক আমাকে কোথায়ও যেতে দেয় না আগে। নিধি, আহারে কেন? আমার বেষ্টুটা মন খারাপ বুঝি? তিতলি মন খারাপের ভান ধরে বলল, হুমড়ে বসে বসে পিঁয়াজ কেটে কান্না করি। দুঃখে কান্না আসে না। আমি আব্বুর কাছে যেতে চাই, এটা ওই লোক বুঝে না। আমিও বুঝব না তাকে। নিধি, আচ্ছা বাদ দে, হানিমুনের কি খবর? বিয়ের আগে তো হানিমুন বলে মাথা খেয়ে পেলতি গু। তিতলি, আমার আবার হানিমুন? হানিমুন আমার কপালে নেই রে। আমার কপালে শুধু পড়ালেখা গু। নিধি, তো পড়বি, এটা তো আরও ভালো, টাকা ছাড়া বিনা বেতনে প্রাইভেট পড়িস। তিতলি, আচ্ছা রাখ। একটু কান্না করি। নিধি, বাড়িতে আসলে আমাকে বলিস, দেখতে আসব তোকে গি। তিতলি, আচ্ছা জানু। বলে তিতলি ফোন কেটে দিল গু। তিতলি নাছিমা বেগমের সাথে ড্রয়িং রুমে বসে আছে। রুমে মন টিকছে না। ফারিন বেগম কিচেনে। ফারাজের খালা নাছিমা বেগম এদিক ওদিক তাকিয়ে বললেন, ফারাজ তো তোমাকে ভালোবাসে না। ও তোমাকে কয়দিন পর ডিভোর্স দিয়ে দিবে গু। তিতলি পাশ ফিরে হিংস্র চোখে তাকাল। এই মহিলা খুব খারাপ। তাকে শুধু কুবুদ্ধি দেয়। তিতলি বিশ্বাস করে না। তার ফারাজ শুধু তার। সে ডিভোর্স দিতে দিবে না, মেরে ফেলবে একদম। নতুন বউ হওয়ায় কিছু বলতেও পারছে না। কারণ তার দাদু বলছে শ্বশুর বাড়ির কেউ কিছু বললে চুপচাপ শুনতে। কিন্তু সে এবার চুপ থাকবে না। কেঁদে দিবে এমন ভাব নিয়ে জবাব দিল, উনি আমাকে ভালোবাসেন বলে সেখান থেকে উঠে রুমের দিকে দৌড় দিল। আজকে রবিবার। তুষার বাইক নিয়ে দাঁড়িয়ে আছে ঝিলিকের ভার্সিটির সামনে। অফিস ফেলে মেয়েটাকে এক নজর দেখার জন্য চলে এসেছে। তিতলির বৌভাতের পর থেকে আর দেখা হয়নি। তুষার একবার নিজ হাতের ঘড়ির দিকে তাকাল। 1টা বাজে ঘড়িতে। মনে হয় বৃষ্টি আসবে। আকাশে গর্জন দিয়ে বুঝাচ্ছে বৃষ্টি আসার পূর্বাভাস। এর মধ্যে ভার্সিটির ছুটি হল। শতশত ছেলেমেয়েরা বেরিয়ে আসছে ভেতর থেকে। তুষারের চোখ শুধু চেনা মুখ খুঁজে বেড়াচ্ছে।
প্রায় সবাই চলে যেতেই সহসা চোখ পড়ল কয়েকটা মেয়ের সাথে হেসে হেসে কথা বলতে বলতে বের হয়ে আসছে ঝিলিক। পরনে সাদা ইউনিফর্ম, মাথায় হিজাব নেই। তুষারের রাগ হল। চোখ ছোট করে তাকিয়ে মেয়েটার পথযাত্রা দেখল। ঝিলিক বান্ধবীর সাথে কথা বলার সময় আচমকা চোখ পড়ল তুষারের উপর। মেয়েটা চোখ নামিয়ে নিল। বকবক করা মুখটা বন্ধ হয়ে গেল। পাশ থেকে ওর বান্ধবী সিয়া বলল, কিরে চুপ হয়ে গেলি কেন? তারপর কি হলো বল। কিছু না, বলে ঝিলিক শুকনো অধরযুগল ভিজিয়ে তাকাতে চাইল তুষারের দিকে। সেদিনের পর থেকে মেয়েটার লজ্জায় রাতের ঘুম হারাম। আগে তো এমন অনুভূতি হতো না। তুষার ভাইকে দেখলেই এগিয়ে সালাম দিত। এখন এক অদ্ভুত জড়তা তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে। পাশে সিয়াকে বলল, তুই চলে যা এখন, আমি অটো নিয়ে চলে যাব গু। সিয়া বুঝল ঘটনটা, তাই মুচকি হেসে চলে গেল। ঝিলিক সিয়াকে এটা বললেও নিজেই তুষারকে পাশ কাটিয়ে চলে যাবে। কিন্তু তুষার ডাকল, হুমম বান্ধবীকে চলে যেতে বলে এখন আমাকে না দেখার ভান করছ? ঝিলিক জিভ কাটল। পাশ ফিরে এখন দেখেছে এমন ভাব নিয়ে বলল, তুষার ভাই আপনি এখানে? আমি। ঝিলিক লজ্জায় কোনো কথা খুঁজে পেল না। চুপচাপ সামনের দিকে হাঁটা ধরল। বুকের ভেতরটা কেমন দ্রিমদ্রিম আওয়াজে কাঁপিয়ে তুলছে। অদ্ভুত এক অনুভূতি। এই অনুভূতি নামও অজানা। শুধু তুষার ভাইয়ের সামনে এলেই শুরু হয়। মনে হয় যেন আশেপাশের সব মানুষজন চলে আসবে সে আওয়াজে। তার উপর ঝিরিঝিরি বৃষ্টি নামা শুরু হয়েছে ধরণী জোরে। আর বেশিক্ষণ থাকলে নিশ্চিত ভিজে যাবে। তখন মায়ের বকা খেতে হবে। ঝিলিক যখন এসব চিন্তায় বিভোর ঠিক তখনই ভেসে এলো পুরুষালী গম্ভীর কণ্ঠস্বর, তো ঝিলিক, আমি বুঝি আপনার চলে যাওয়া দেখার জন্যই এখানে দাঁড়িয়ে আছি? ঝিলিকের ত্রস্ত পাজোড়া থেমে যায় মুহূর্তেই। বেশি দূর যেতে পারেনি। সবে দুপা সামনে এগিয়েছে। থেমে না গেলেই যেন নয়। লোকটার কণ্ঠস্বর এত মারাত্মক শোনায় যে ঝিলিকের বুক কাঁপে। নিজের অজান্তেই হাঁটা থামিয়ে দেয়। তুষার বাইক স্টার্ট দিয়ে খুব ধীর গতিতে মেয়েটার পেছন পেছন এসে পাশে থামাল। পাশে ফিরে তাকাল মেয়েটার মুখ চোকাচোকি। ঝিলিক চোখ নামিয়ে নিল। আগে তো তুষার ভাইয়ের দিকে তাকিয়ে কথা বলতে এমন লাগত না। এখন কেন এমন হয়? হাসফাস করে বলল, কেন? কেন দাঁড়িয়ে আছেন আপনি? তুষারের সোজাসাপটা উত্তর এলো, অবশ্যই আপনাকে দেখতে গিয়ে। ঝিলিকের বুকের ভেতরে ঢুকে গেল অমন লোভনীয় কথাটা। এমন কথা কখনো শুনছে সে? মনে করতে পারছে না ঠিক। ঝিলিকের ভাবনার মাঝেই তুষার স্রেফ বলল, বৃষ্টি আসবে মনে হয়। আপনি আমার পেছনে বসবেন? ঝিলিক যেন আশা করেনি এমন কথা। অবিশ্বাস নিয়ে ঠিক ততটাই দ্রুত জবাব দিল, না না, আমি অটো দিয়ে চলে যাব গু। তুষার ঝিলিকের দিকে কিছুক্ষণ চেয়ে চোখ ছোট করে তাকিয়ে থেকে শাসনের সুরে বলল, হিজাব কই আপনার? ঝিলিক সহসা জিভ কাটল। লোকটা এত কিছু খুঁজছে কেন তার? তার দিকে তাকিয়ে আছে নিশ্চয়। সে চোখে চোখ মিলাতে না পেরে বলল, আসলে কোনো আসল নকল মানব না। কাল থেকে হিজাব ছাড়া ভার্সিটিতে আসবেন না গি। আচ্ছা গি। বাইকে উঠে বসুন, এখন আপনি কোনো অটো পাবেন না গি। ঝিলিক বাইকে চড়তে খুব ভয় পায়। এই বাইকে চড়েই তার বাবার মৃত্যু হয়েছে। বাইক দেখলেই বাবার রক্তাক্ত দেহ চোখের সামনে ভেসে উঠে। কি ভয়ঙ্কর ছিল! 4 বছর হয়ে গেলেও ঝিলিক আজও বাবার চেহারা ভুলতে পারে না। চোখ নামিয়ে বলল, আমার বাইকে চড়তে খুব ভয় করে কি? আমি থাকতে ভয় পাওয়ার কোনো কারণ নেই ঝিলিক। আপনি উঠুন। বৃষ্টি আসলে তখন কিন্তু ভিজবেন। জ্বর আসবে কিন্তু গু। ঝিলিক ভাবনায় পড়ে গেল। তুষার ভাইয়ের তাকে নিয়ে এত চিন্তা? তার জ্বর আসা নিয়ে ভাবছে কেন? কত জ্বর নিয়ে দিন কাটিয়েছে। এখন কি বাইকে উঠবে? না উঠলে উনি যদি রাগ করেন। ঝিলিক চুপচাপ তুষারের পেছনে উঠে মাঝে ব্যাগ রেখে বসল। তুষারের গম্ভীর মুখে হাসি ফুটল কেন জানি। তৃপ্তির হাসি। মিরে একবার মেয়েটার ভয়ার্ত মুখের পানে চেয়ে বলল, ধরে বসুন, না হলে কিন্তু পরে যাবেন গু। ঝিলিক লজ্জায় মরে যাচ্ছে। এই প্রথম কোনো পুরুষ মানুষের পাশাপাশি বসেছে। অদ্ভুত শিহরণ কাজ করছে সমস্ত দেহে। কাপা গলায় বলল, ধরে বসেছি তো উ।
কই ধরে বসেছেন, আমি বাইক স্টার্ট দিলে পড়ে গেলে তখন কি হবে? বলে তুষার আর এক মুহূর্ত দেরি না করে বাইক স্টার্ট দিল সাথে সাথেই। ভয়ে রীতিমতো ঝিলিকের গা কাটা দিয়ে আসে। সব ভুলে আচমকা সামনের যুবকের শক্ত পিঠ খামছে ধরল। তারপর বলিষ্ঠ কাঁধ। দূরত্ব কমল আগের তুলনায়। তুষার মিররে সব দেখল কিন্তু কিছু বলল না। শান্তি। খুব ধীর গতিতে বাইক নিয়ে গন্তব্য পৌঁছাল। পথিমধ্যেই ঝুম বৃষ্টি নামল। বৃষ্টিতে না ভিজার জন্য বাইকে করে এসেও ভিজতে হল তাদের। ঘড়ির কাঁটায় বিকেল 4টা। তিতলি শাশুড়ি আম্মুর রুমে শাড়ি পরেছে। বাবার বাড়ি যাবে। ফারাজকে কালকে বলেছে হ্যাঁ বা না, কিছুই বলেনি। কিন্তু যেদি তিতলি যাবেই যাবে। তার আব্বু আম্মুকে না দেখলে বোধহয় মরেই যাবে। সেদিন আব্বু আম্মুকে দেখে ফারাজের লোভে যেতে মন চায়নি। কিন্তু এখন তো দেখে না। ভিডিও কলে দেখলেও মন মানে না। ফারিন বেগম পুত্রবধূকে শাড়ি পরিয়ে গলায় হাতে কানে স্বর্ণের গয়না পরিয়ে দিয়েছেন। চোখ জুড়িয়ে বললেন, মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে তোমাকে মা। আমার ছেলে দেখলে চোখ ফিরাতে পারবে না গে। অন্য সময় হলে তিতলি ঠোঁট প্রসারিত করে হাসত। কিন্তু এখন তার হাসতে ইচ্ছে করে না। ভাল্লুকের উপর রেগে আছে। আজ আসলে একদম কথা বলবে না। 4টা বেজে গেছে এখনো আসেনি। ফারিন বেগম আবার বললেন, ফারাজ যদি তোমাকে কখনো ধমক দেয় সোজা আমার কাছে এসে বলবে ছেলেটা একদম দাদার মতো হয়েছে। তোমার দাদার শ্বশুরও এমন ছিল গো। তিতলি এবার একটু হাসল। বলল, আচ্ছা আম্মু। ফারিন বেগম পুত্রবধূকে একটানা হাসি মুখে ও বললেন, তুমি আসার পর থেকে খান বাড়িটা যেন প্রাণ ফিরে পেয়েছে। আগে একা একা মনে হতো সকাল কাটছে না, সকাল কাটলে দুপুর কাটছে না। আমি জানি তোমার মা বাবার জন্য কাঁদছ, মন খারাপ করো না। দেখবে ফারাজ ঠিক তোমাকে নিয়ে যাবে, প্রথমে রাগ দেখাবে। কিন্তু তোমার জেদের কাছে আমার ছেলে হার মারবে গু। বলে ফারিন বেগম বেরিয়ে গেলেন রুম থেকে। নাছিমা বেগম সেখানেই দাঁড়িয়েছিলেন। কয়দিনে যা বুঝলেন, মেয়েটা বোকাসোকা। যা বলে বিশ্বাস করে নেয়। বোনকে চলে যেতে দেখে মুখ বেঁকিয়ে আস্তে করে বললেন, ফারাজকে নিয়ে স্বপ্ন দেখা বাদ দাও। ফারাজ আমাকে নিজ মুখে বলছে তোমাকে ডিভোর্স দিয়ে আমার মেয়ে নীলাকে বিয়ে করবে। এবার বাবার বাড়ি গিয়ে আর না আসলে তোমারই মঙ্গল। সাবধান থাকো উ। তিতলি নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। হাসিখুশি মুখমণ্ডল মুহূর্তেই আধারে পরিণত হয়েছে। ঠোঁটের হাসিটুকু হারিয়ে ফেলেছে। বুকটা ধুক করে উঠছে ক্ষণে ক্ষণে। চোখ দুটো পানিতে ভিজে উঠেছে। গলা ধরে এলো, মিথ্যা। মিথ্যা বলছি না, আর ফারাজ তো তোমাকে দেখতে পারে না, এটা তো তুমিও জানো। মিথ্যা বলার কি আছে? তিতলি আর দাঁড়াতে পারল না। কাঁচতে কাঁচতে রুমের দিকে দৌড় দিল। ফারাজ খান কলেজ থেকে এসেছেন। কলেজে আজকে একটু বেশি কাজ ছিল। অনেক টায়ার্ড ফিল করছেন। এই মুহূর্তে গোসল করার চেয়ে উপরে কিছু নেই। রুমে ঢুকেই সর্বপ্রথম তার বেয়াদব বুটার পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলাল। তীক্ষ্ণ হল যুবকের চোখের চাহনি। দরজার ছিটকিনি লাগিয়ে গম্ভীর কণ্ঠে বলল, কোথায় যাচ্ছ? তিতলি কোনো উত্তর করল না। ফারাজের দিকে ঘুরে তাকাল না পর্যন্ত। ভাবখানা এমন সে ফারাজের কথা শুনেনি। কিছুক্ষণ পরপর বুক কাঁপিয়ে নাক টানছে। সপ্তর্ষির পেল্লয় মুখখানা এমন যেন ছুঁয়ে দিলেই কেঁদে দিবে। খালা শাশুড়ির কথাগুলো শোনার পর থেকে কেঁদে কেটে ভাসিয়ে ফেলেছে। ফারাজের কথার উত্তর না দিয়ে শাশুড়ির পরিয়ে দেওয়া স্বর্ণগুলো খুলে ড্রেসিং টেবিলে খুলে রেখে দিচ্ছে। ফারাজ স্থির দৃষ্টিতে বেয়াদব বুয়ের পুরো মুখ অবলোকন করে। কান্নার দাপটে পুরো মুখ লাল হয়ে গিয়েছে। চোখ ফুলে উঠেছে। ফারাজের রাগী চেহারা পরিবর্তন হল মুহূর্তেই। গলায় ধমক আটকে রেখে বলল, কাঁদছ কেন? তিতলি এবারও কিছু বলল না। ফারাজ রেগে যাচ্ছে। ফোঁস করে শ্বাস নিল। বেয়াদব বু তার রাগ বাড়িয়ে দিচ্ছে। তবে এবার সে পূর্বে কিছু জিজ্ঞেস করা ছাড়াই তিতলির সামনে এসে উপস্থিত হয়েছে। পেশিবহুল হাতের সাহায্যে একটানে বেয়াদব বুকে নিজের সামনে দাঁড় করাল। বা হাতে তিতলির কোমর টেনে নিজের সাথে চেপে ধরল পুরোপুরি। ডান হাতে থুতনি উঁচু করে প্রশ্ন করে, কথা বলছ না কেন? আমি কিছু জিজ্ঞেস করছি। তিতলি কেঁপে উঠল। পিটপিট করছে আঁখি দুটি। তার চোখ জোড়া লাল হয়ে গিয়েছে। তাও ফারাজের দিকে তাকাল না। চোখ বন্ধ করে রাখল। অভিমানে তার কণ্ঠে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে,
আমি কথা বলবো না গি। রাগিও না আমায়। যখন যেটা প্রশ্ন করব সাথে সাথে অ্যান্সার চাই। আমি কি আপনাকে রাগানোর? থাপ্পড় খেতে ইচ্ছে করছে? মারেন, আমি কিছু বলবো না গি। ফারাজ নিজের রাগ কমানোর জন্য দুহাত মুষ্টিবদ্ধ করে নেয় আনমনে। যতটা পারল ঠিক ততটাই শান্ত হয়েই বলল। কি হয়েছে? তিতলি ফুপিয়ে কাঁদে। মাথা নিচু তার। আপনি আমাকে গি। আমি তোমাকে। তিতলি এত চেষ্টা করেও বাক্যটি মুখ দিয়ে বের করতে পারছে না। পুনরায় মুখ খুল। পারছে না। ফারাজকে খুব ধৈর্যবান দেখাল। চুপচাপ দাঁড়িয়ে অপেক্ষা করছে। তিতলি অস্পষ্ট স্বরে শুধাল। ডিডিভ। সম্পূর্ণ কথা শুনতে চাই একসাথে গু। তিতলি চুপ হয়ে গেল। কাঁদতে কাঁদতে আগের কথাটা অর্ধেক রেখেই বলল। আপনি আপনি আমাকে ছেড়ে চলে যাবেন? ফারাজের মুখের ভাব বদলে গেল মুহূর্তেই। বিদ্দিষ্ট চাউনি গভীরতা পেল। গম্ভীর সুদর্শন মুখখানায় আচমকা শ্লেষাত্মক ভাবভঙ্গি ধরে রেখে মুখ নামালো মেয়েটার কানের কাছে। অতঃপর হিসিহিসিয়ে আওড়াল। আমার থেকে তোমার কোনো মুক্তি নেই। গোটা এক জনম আমার সাথে কাটাতে হবে। দ্বিতীয় কোনো অপশন নেই। আমি হতে দিব না ঘি। গল্প কেমন লাগলো অবশ্যই বলে যাবেন।